পাগল হয়ে গেলে নাকি? পেটের ভেতর কিভাবে দেখবে? ছাড়ো। কি শুনে কার কথা? উদয় জামা পেটের উপর তুলে দিয়ে পেট উন্মুক্ত করে। বেবির মুভমেন্টে পেটের জায়গায় জায়গায় ফুলে ফুলে উঠছে। ফোলা জায়গাগুলোতে হাত ছোঁয়ায় উদয়। পেটের উপর থেকেই যেন বেবিকে ছোঁয়া যাচ্ছে। উদয় নাদিয়ার পা দুটো সোজা করে দেয়। নাদিয়া নিজেও পেটের দিকে তাকিয়ে থাকে। এভাবে কখনো দেখা হয়নি আজকের আগে। উদয় পাশ থেকে ফোনটা হাতে নিয়ে ক্যামেরা অন করে নাদিয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, ভিডিও করো, ঠিকভাবে ধরবে। নাদিয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে আবার পেটের ফুলে ওঠা জায়গাগুলোতে হাত ছোঁয়ায়। পেটের এক জায়গায় নিচু হয়ে যাচ্ছে তো আরেক জায়গায় উঁচু হয়ে যাচ্ছে। এর আগে অনেকবার এভাবে পেটের দিকে দেখছে, কিন্তু বেবি আজকের মতো নড়াচড়া করেনি। উদয় খুশিতে আত্মহারা হয়ে ওঠে। আল্লাহ, কি খুশি যে লাগছে! একবার হাত ছোঁয়ায় তো আবার ঠোঁট ছোঁয়ায়, আবার গাল ছোঁয়ায়। বেবি যেন আজকে বাবা মাকে নিজের অস্তিত্ব বোঝাচ্ছে খুব ভালোভাবে। আমি আছি, ভালো আছি। কিছু সময় পর বেবি নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে যায়। নাদিয়া ফোনের ভিডিও অফ করে ফোন পাশে রেখে দেয়। উদয়ের মুখের দিকে তাকিয়ে দেখে উদয় পেটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর দুই চোখের টলমলে পানি। নাদিয়া উদয়ের গালে হাত রাখে। উদয় চোখ তুলেও মুখের দিকে তাকায়। চোখের পানি থাকলেও ঠোঁটে হাসি বিদ্যমান। কি হয়েছে? বাবার আনন্দ এত বিশেষ সুখকর কেন হয়? মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আর সেরা জিনিসগুলো আমি পেয়ে গেছি। নিজেকে সবচেয়ে বেশি সুখী মনে হচ্ছে। কথা শেষ করে চোখের টলমলে পানি মুছে নেয় হাতের সাহায্যে। দেখো না, আনন্দের চোখে পানি চলে এসছে। আমি তো চাই তুমি সারা জীবন এভাবেই আনন্দে থাকো। তুমি আনন্দে খুশিতে থাকলে আমারও ভীষণ আনন্দ হয়। তোমার এই হাসি খুশি প্রাণ খেলা চেহারা সবসময় দেখতে চাই আমি। দেখবে, শুধু তুমি আর তোমরা আমার সাথে থাকবে, তাহলেই হবে। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায়। নাদিয়ার এখন 8 মাসের ভারী উঁচু পেট। আগের থেকে অনেকটা মুটিয়ে গেছে। গাল দুটো ফুলে উঠেছে, যা নাদিয়াকে আরো সুন্দরী করে তুলেছে। নাদিয়া যখন হাসে সাথে সাথেই গাল দুটো ফুলে ওঠে। তখন নাদিয়ার রূপ সৌন্দর্য বেড়ে যায় বহু গুণে। দেখতে আরো বেশি মায়াবী লাগে। রাত প্রায় 12টার দোরগোড়ায় নাদিয়ার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায়। প্রতিদিনের মতো উদয় ওকে জড়িয়ে ধরে আছে। অফিসের কাজ শেষ করে ঘন্টাখানিক আগেই ঘুমিয়েছে। উদয়ের হাত পা সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। ওয়াশরুমের চাপ দিয়েছে। বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে মাথা ঢেকে নেয়। তারপর বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। কিছু সময় পর বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে খায়। কেমন খিদে খিদে পাচ্ছে। আজকাল ভীষণ খিদে পায়। খেতে বসলে খেতে ইচ্ছে করে না, কিন্তু 2-3 ঘন্টা হওয়ার আগে আবার খিদে পেয়ে যায়। কি একটা জ্বালা। নাদিয়া ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। এগিয়ে যায় সিঁড়ির দিকে। 2টো সিঁড়ি পার হতেই রুষার গলার স্বর শুনে দাঁড়িয়ে যায় নাদিয়া। রুষা ওর দিকে এগিয়ে আসছে। দ্রুত এসে নাদিয়ার কাছে দাঁড়ায়। কোথায় যাচ্ছ ভাবি? নিচে। কিছু লাগবে? হ্যাঁ। কি লাগবে বলো, আমি নিয়ে আসছি। কষ্ট করে তোমাকে নিচে যেতে হবে না। এই একটু খিদে পেয়েছিল আর কি, কিন্তু এত রাতে তুমি এখানে কেন? কফি নিতে এসেছিলাম। কদিন পর পরীক্ষা না, তাই রাত জেগে পড়তে হয়। কি খাবে বলো, আমি নিয়ে আসছি। আমি যাচ্ছি নিচে, সমস্যা নেই। বলেই নিচের দিকে এগিয়ে যায়। ওর সাথে সাথে রুষাও নিজেও যায়। দুজনেই একসাথে প্রবেশ করে কিচেনে। নাদিয়াকে দাঁড় করিয়ে রেখে রুষা নিজেই ফ্রিজ খুলে ভেতরে দেখে নেয়। রান্না করা কোনো খাবার অবশিষ্ট নেই। কি খাবে ভাবি? কিছুই তো নেই। ফ্রুটস খাবে? নাদিয়া মুখ বিকৃতি করে। এই ফলমূল আর খেতে ইচ্ছে করে না। থাক, খাবো না। খিদে পেয়েছে, খাবে না কেন? একটু ভেবে বলে, নুডলস বা পাস্তা খাবে? এগুলো খাওয়া যায়। কোনটা খাবে? নুডলস। কথা শেষ করে নাদিয়া এগিয়ে যায় কিচেন ক্যাবিনেটের কাছে। ভেতর থেকে 2 প্যাকেট নুডলস বের করে। 2 প্যাকেট রান্না করলে দুজনের হয়ে যাবে। রুষা রাত জেগে আছে, ওরও নিশ্চয়ই খিদে পেয়েছে। রুষা সসপ্যানে পানি নিয়ে গ্যাসে বসিয়ে দেয়। নাদিয়ার হাত থেকে জোর করে নুডলস নিয়ে নেয়। নাদিয়াকে রান্না করতে দেবে না, ও নিজেই রান্না করে খাওয়াবে। নাদিয়া শতবার না করলেও শোনে না রুষা। নুডলসের প্যাকেট রেখে নাদিয়াকে একটা টুল এনে দেয় বসার জন্য। তারপর ফ্রিজ থেকে আপেল, পেয়ারা আর ডালিম বের করে কেটে নাদিয়ার হাতে প্লেট ধরিয়ে দিয়ে খেতে বলে।
নাদিয়া ওকেও খাওয়ার জন্য জোর করলে কয়েকটা তুলে মুখে পুরে নিয়ে পেঁয়াজ মরিচ কুচি করার জন্য এগিয়ে যায়। 10 মিনিটের মধ্যেই নুডলস রান্না শেষ করে রুষা। দুজনের জন্য 2 প্লেট বেড়ে নেয়। রুষারও খিদে পেয়ে গিয়েছে রাত জেগে পড়তে পড়তে। রুষা এখন আর আগে রুষা নেই, পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। নাদিয়াকে এখন অনেক ভালোবাসে। বাড়িতে থাকলে নাদিয়ার সাথেই বেশি সময় পার করে। বাড়ির অন্য সকলের মতো নিজেও নাদিয়ার খেয়াল রাখে। ফুপি হবে সে আনন্দ আরও বেশি বেশি যত্ন করে। নিজের কাজ এখন নিজেই করে। কথায় কথায় চিল্লি ডাকাডাকি করে না। ইউটিউব থেকে দেখে দেখে রান্না শিখেছে, বাদ বাকি সব মেয়েদের কাছ থেকে। এখন কারো সাথেই আর খারাপ আচরণ করে না। প্লেট দুটো হাতে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। পেছন পেছন নাদিয়াও যায়, দুজনে একসাথে বসে খাওয়ার জন্য। নাদিয়াকে বেডে না পেয়ে ঘুম ভেঙে যায় উদয়ের। ভাবে নাদিয়া ওয়াশরুমে গিয়েছে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও আসে না নাদিয়া। শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়, এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। হাত বাড়িয়ে ডোর ঠেলা দিতেই খুলে যায়। ভেতরে কেউ নেই, অন্ধকার হয়ে আছে। রুমে প্রবেশের ডোরের দিকে তাকিয়ে দেখে ডোর খোলা। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে, এগিয়ে যায় সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই চোখ যায় সোফায় বসে থাকা বউ আর বোনের দিকে। আচার খাচ্ছে আর হিহি করে হাসছে দুজন। দূরে দাঁড়িয়েই তাকিয়ে রইল দুজনের দিকে। প্রাপ্তবয়স্ক এবং মুক্ত মনাদের জন্য উন্মুক্ত। এত রাতে না ঘুমিয়ে এখানে বসে আছো কেন দুজন? হঠাৎ উদয়ের গলার স্বর শুনে চমকে উঠে মুখ তুলে উদয়ের দিকে তাকায় দুজন। রাতের কটা বাজে খেয়াল আছে? রুষা নাদিয়া একে অপরের মুখের দিকে তাকায়। দুজনের হাতে মুখে এখনো আচার রয়েছে। এত আচার খেতে নিষেধ করেছি না? এত কোথায়, একটুই তো খেয়েছি। উদয় নাদিয়ার কাছে এগিয়ে যায়, হাত ধরে টেনে দাঁড় করায়। নাদিয়া হাতের আচারটুকু তাড়াহুড়ো করে মুখে পুরে নেয়। উদয় ওর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। সেদিন যখন আচার খাচ্ছিল তখন উদয় নাদিয়ার হাত থেকে আচার নিয়ে রেখে দিয়েছিল আর খেতে দেয়নি। অলরেডি অনেকটুকুই খেয়ে নিয়েছিল তাই। নাদিয়া ভাবছে আজকেও হয়তো সেরকম কিছুই করবে। উদয় নাদিয়ার হাত ধরে আস্তে আস্তে বেসিনের কাছে নিয়ে যায়। পেছন ফিরে তাকিয়ে বোনকে বলে, তুই কি ঘুমা, আর আজ জাগতে হবে না। রুষা ঘাড় কাত করে হ্যাঁ বলে বসা থেকে উঠে দাঁড়ায়। টি টেবিলের উপর থেকে আচারের বয়াম নিয়ে কিচেনের দিকে এগিয়ে যায়। উদয় নাদিয়ার হাত ধুয়ে দিয়ে রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এত রাতে আচার খাওয়ার জন্য উঠে এসছো? না, খিদে পেয়েছিল তাই এসেছিলাম। আচার খেয়ে পেট ভরাতে চেয়েছিলে নাকি? আচার খেয়ে পেট ভরবে কেন? নুডলস খেয়েছি, আচার তো একটু খেলাম মাত্র, আর তুমি এলে। দেখেছি। এটা খেয়েছো নাকি বেশি খেয়েছো? খেতে পেয়েছে আমাকে ডাকনি কেন? ঘুমিয়েছিলে সেজন্য। এই রাত বেরোতে আর নিচে আসবে না একা একা। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে। আচ্ছা। রুমে প্রবেশ করে দুজন। নাদিয়া আবার ওয়াশরুমে প্রবেশ করে। উদয় ডোর লক করে পানি খেয়ে বেডে গিয়ে বসে। একটু পরেই নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। নাদিয়া বেডে উঠে শুয়ে পড়তেই লাইট অফ করে দেয় উদয়। তারপর নাদিয়াকে জড়িয়ে ধরে আবার ঘুমের রাজ্যে পাড়ি জমানোর জন্য চোখ বন্ধ করে নেয়। কিন্তু নাদিয়ার আর ঘুম আসছে না, ঘুম চলে গেছে। রাত 8টার পরপরই ঘুমিয়ে গিয়েছিল, সেজন্য এখন আর ঘুম আসছে না। উদয়ের বুকে কান পেতে চুপ করে ওর হৃদস্পন্দন শুনতে থাকে নাদিয়া। একটু পরেই আবার উদয়ের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য নড়াচড়া করে। উদয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ছাড়ো। উদয় চোখ খুলে তাকায়। ঘুমাচ্ছ না কেন? চুপচাপ ঘুমাও। ঘুম আসছে না, ছাড়ো। কেন? তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম না আজ, তাই এখন ঘুম আসছে না। আদর খেতে ইচ্ছে করছে বলেই হাসে উদয়। নাদিয়া নাক মুখ কুচকে বলে, মোটেও না। বুঝেছি। আদর খেতে ইচ্ছে করছে তোমার। অনেকদিন তো হলো আদর করছি না, তাই ঘুম আসছে না। একটু আদর পেলেই ঘুম চলে আসবে। নাদিয়া উদয়ের হাত নিজের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, তোমার ঘুম আসছে, তুমি ঘুমাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। ছাড়ো আমাকে। নির্লজ্জ পুরুষ সব সময় শুধু এক কথা। উদয় ছাড়ে তো নাই, উল্টো নাদিয়ার ওড়না সরিয়ে নেয়। উন্মুক্ত হয় ফর্সা ঘাড় গলা। নাদিয়াকে ছেড়ে নিজের বালিশ থেকে নিচের দিকে নেমে আসে। মুখ এগিয়ে নেয় নাদিয়ার ঘাড়ের দিকে। নাদিয়া হাত দিয়ে উদয়ের মুখ আটকে দেয়। ধাক্কা দিয়ে নিজের থেকে সরানোর চেষ্টা করে বলে, একদম এদিকে আসবে না, দূরে সরো আমার থেকে। উদয় নাদিয়ার হাত নিজের মুখের উপর থেকে সরিয়ে নেয়। জোর করে নাদিয়ার ঠোঁটে একটা আলতো চুমু খায়। তারপর আবার জড়িয়ে ধরে বলে, বেশি না, একটু আদর করবো। মুখে শুধু একটু একটু, কিন্তু তোমার তো একটু তো হয় না। সত্যি বলছে, আর
আজ একটু আদর করবো শুধু। কতদিন হয়ে গেছে আদর করি না। কতদিন হয়েছে? 15 দিন। 15 দিন হয়েছে? মিথ্যে বলার জায়গা পাও না। তো কতদিন হয়েছে? নাদিয়া একটু ভেবে বলে, 12 দিন। ওই একই। 15 দিন হতে আর 3 দিন বাকি আছে, আজকে শেষ। আর না প্লিজ। একদিনে তো ছাড়ো না আমাকে। স্বামীর কথা না শুনলে ফেরেশতার অভিশাপ দেবে কিন্তু বউ, আর আমি চাই না আমার বউকে ফেরেশতার অভিশাপ দিক। দিলে দেবে, তুমি দূরে সরো আমার কাছ থেকে। উদয় নাদিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলে। লজ্জায় নাদিয়ার গাল লাল হয়ে যায়। 2 হাতে উদয়ের চুল খামচে ধরে মাথা ছাকিয়ে বলে, ব্যথা পাচ্ছি, চুল ছাড়ো বউ। লজ্জা শরম থাকলে এত তাড়াতাড়ি বাবার মতো ভাগ্য আমার হতো না এই জন্মে। তাই ওইসব লজ্জা শরমের কথা আর বলবি না আমাকে। এখন একটু আদর করতে দাও লক্ষ্মী সোনা বউ আমার। সরো এখান থেকে। এমনি এমনি বললাম বউ, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমাও, অনেক রাত হয়েছে, শরীর খারাপ করবে আবার। বলেই নাদিয়ার হাত থেকে চুল ছাড়িয়ে নেয়, বুকে জড়িয়ে ধরে আলতোভাবে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। সকাল থেকেই নাদিয়ার মাঝার দিক থেকে হালকা হালকা ব্যথা করছে, তবে কাউকে বলেনি এই কথা। ডেলিভারি ডেট এখন আরও 2 দিন বাকি আছে, সেজন্য ব্যথাটা আমলে নিচ্ছে না নাদিয়া। ভাবছে এমনিই হয়তো ব্যথা করছে। একটু আগেই অফিস থেকে ফিরে এসেছে উদয়, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে। নাদিয়া আসরের নামাজ শেষে একটা বই নিয়ে পড়ছে। 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে উদয়। ডোর খোলার শব্দ শুনে সেদিকে তাকায় নাদিয়া। কোমরে টাওয়াল পেঁচানো, হাতে ভেজা কাপড়, ভেজা চুলগুলো কপালময় ল্যাপটে আছে, ফর্সা শরীর চকচক করছে। দুজনের চোখাচোখি হয়। উদয় মুচকি এসে গিয়ে আসে নাদিয়ার কাছে, পাশে দাঁড়িয়ে ঝুঁকে গিয়ে ওষ্ঠ ছোঁয়ায় নাদিয়ার ওষ্ঠে। ঠান্ডা ছোঁয়া পেতেই কেঁপে ওঠে নাদিয়া। সদ্য শাওয়ার নেওয়ার কারণে ঠান্ডা হয়ে আছে উদয়ের শরীর। নাদিয়ার সারা মুখে চুমু খেয়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে। নাদিয়া উদয়ের যাওয়ার পানে তাকিয়ে বলে, পাগল একটা। একটু পরেই রুমে ফিরে আসে উদয়। সোজা গিয়ে দাঁড়ায় আলমারির সামনে, ভেতর থেকে ট্রাউজার বের করে পরে নেয়। ভেজা টাওয়াল নিয়ে আবার গিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আসে। এলোমেলো লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে রুমে ফিরে আসে আবার। বেডে বসে নাদিয়ার পাশে তাকায় নাদিয়ার পেটের দিকে। আর 2 দিন তার পরেই ওর সন্তান দুনিয়ায় চলে আসবে। বেবি একটু একটু নড়াচড়া করছে, ওপর থেকেই বোঝা যাচ্ছে স্পষ্ট। হাত বাড়িয়ে পেটের উপর হাত রাখে। নাদিয়া হাতের বইটা বন্ধ করে পাশে রেখে দেয়, তারপর হাত রাখে উদয়ের হাতের উপর। দুজনেই একে অপরের মুখের দিকে তাকায়, তারপর দুজনেই আসে। উদয় ঝুঁকে নাদিয়ার হাতের উপর চুমু খায়, আবার খায় পেটে। 1, 2, 3 এভাবে অসংখ্য চুমু খায় পেটের উপর। উদয়ের আর ধৈর্য আসছে না, মনে হচ্ছে বেবি এখনই চলে আসুক। নিজের সন্তানকে ছুঁয়ে দেখার বাসনা বেড়েই চলেছে। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, শুয়ে একটু বিশ্রাম নাও। বিকেলে খেয়েছো? হ্যাঁ। তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? খারাপ লাগছে? না। কি হয়েছে তাহলে? কি হবে, কিছুই হয়নি। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন একটু বিশ্রাম নাও, কয়েকদিন ধরেই তো কাজের প্রেশার বেশি। কাজ শেষ হয়েছে আজকে। এই কাজ শেষ করার জন্যই এই কয়েকদিন এত ব্যস্ততায় কেটেছে। বেবি হওয়ার আগ অব্দি আর কোনো কাজে হাত দিচ্ছে না। এই কয়েকদিন আমার ছুটি। নিজের অফিস থেকে নিজেই ছুটি নিয়ে এসছো? দুজনেই হেসে ওঠে আবার। উদয় নাদিয়ার শরীর ঘেঁষে শুয়ে পড়ে, পেট জড়িয়ে ধরে। নাদিয়ার শরীর থেকে মিষ্টি এক ঘ্রাণ ভেসে আসছে। উদয় চোখ বন্ধ করে লম্বা শ্বাসে সেই ঘ্রাণ নিজের ভেতরে টেনে নেয়। কল্পনা করতে থাকে 2 দিন পর ওরা 2 জন থেকে 3 জন হবে। এই বেডে 3 জন শুয়ে থাকবে। ওর সন্তান আস্তে আস্তে বেড়ে উঠবে। আদো আদো বুলিতে ওকে বাবা বলে ডাকবে। কি সেই সুখকর অনুভূতি ভাবলে এখনই কেমন গায়ে কাটা দিয়ে উঠছে। নাদিয়ার শরীরের সাথে আরেকটু লেপটে যায়। দুজনের মধ্যে চুল পরিমাণ ফাঁকা নেই। নাদিয়া উদয়ের দিকে তাকিয়ে ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। উদয় একবার মুখ তুলে তাকিয়ে আবার মুখ গুজে দেয়। রোজকার মতন রাতের খাবার রুমে দিয়ে যায়। নাদিয়া নিজের হাতে উদয়কে খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়ার মাঝেই উদয় নাদিয়ার সাথে খুনসুটি করে। একবার আলতোভাবে হাতে কামড় দেয়, তো আবার ঠোঁটে চুমো খায়, তো আবার জড়িয়ে ধরে। উদয়ের পাগলামিতে নাদিয়া নিজেই পাগল প্রায়। এই লোক দিনকে দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। মানুষের বয়স বাড়লে ভদ্র সভ্য হয়,
আর এই লোক বয়স বাড়ার সাথে সাথে অসভ্য নির্লজ্জ ঠোঁটখাটা হচ্ছে। খোটাখুটি করতে করতেই খাওয়া শেষ হয়। উদয় নিজেই প্লেট বাটি গুছিয়ে রেখে দেয় সেন্টার টেবিলের উপর। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে। উদয় ওয়াশরুমের দিকে তাকিয়ে থাকে। খাওয়ার আগেই না ওয়াশরুম থেকে আসলো, এখন আবারই ওয়াশরুমের চাপ দিয়েছে। কিছু সময় ওয়াশরুমের দিকে তাকিয়ে থেকে শোয়ার জন্য বেড ঠিক করে নেয়। উদয় নিজেও ভালো লাগছে না। অফিসের কাজের চাপে বেশ কয়েকদিন ঘুম কম হচ্ছে, তাই আজকে আগে আগে ঘুমিয়ে যাবে। নাদিয়ার ফিরে আসার জন্য ওয়েট করতে থাকে। অনেকটা সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। হাত মুখ ভেজা, হয়তো উঁচু করেছে। হাত মুখ মুছে নামাজের হিজাব পরে নেয়। উদয় নাদিয়ার কাছে এগিয়ে আসে। হিজাব পড়ছো কেন? এসে নামাজ তো আদায় করেছ। 2 রাকাত নফল নামাজ আদায় করব। তুমি শুয়ে পড়ো, আমি আসছি। তাহলে আমিও পড়বো নামাজ, তুমি একটু ওয়েট করো, আমি উঁচু করে আসছি। বলেই দ্রুত ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। নাদিয়া দুজনের জন্য জায়নামাজ বিছিয়ে নেয়। ব্যথা না কমে ক্রমশ বেড়েই চলেছে। নাদিয়া বুঝতে পারছে না ডেলিভারি পেইন উঠছে নাকি এমনি পেইন হচ্ছে, কিন্তু ডেলিভারির ডেট তো আরও 2 দিন পর। মনটা ভীষণভাবে চাইছে 2 রাকাত নফল নামাজ আদায় করতে, তাই নামাজ আদায় করার প্রস্তুতি নিয়েছে। এখন আবার উদয়ও নামাজ আদায় করবে। পুজো করেই বেরিয়ে আসে উদয়। হাত মুখ মুছে টুপি মাথায় দেয়। তারপর দুজন জায়নামাজে দাঁড়ায় আকপিস করে। নামাজ শেষ হয়। লম্বা মোনাজাত ধরে নাদিয়া। উদয় নিজের মোনাজাত শেষ করে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। মোনাজাত ধরে রেখেই ফুপিয়ে ওঠে নাদিয়া। হকচকিয়ে যায় উদয়। কি হলো নাদিয়ার? দ্রুত নাদিয়াকে ধরে উতলা হয়ে বলে, কি হচ্ছে নাদিয়া, কাঁদছো কেন? নাদিয়া মোনাজাত শেষ করে। চোখ তুলে তাকায় উদয়ের মুখের দিকে। নাদিয়ার 2 চোখ বেয়ে গলগলিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। উদয় আরও উতলা হয়ে ওঠে। নাদিয়া নিজের চোখের পানি মুছে নেয়, তবে তখনই আবার বেরিয়ে গাল ভিজে যায়। উদয় 2 হাতে নাদিয়ার মুখ আগলে ধরে। উদয়ের হাতের উপর 2 হাত রাখে নাদিয়া। ডুব গিলে কান্না গিলে নেয়। তোমার মতো জীবনসঙ্গী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমি হয়তো জীবনে ভালো কিছু করেছিলাম, তাই তো তোমাকে পেয়েছে। আমার এলোমেলো অন্ধকার জীবন তুমি গুছিয়ে আলোকিত করেছ। আমার জীবনে না পাওয়া চাওয়া পাওয়াগুলো তুমি পূরণ করেছ নিজের সর্বোচ্চ দিয়ে। আমি যা কোনোদিন কল্পনা করিনি, তুমি সেই সব কিছু দিয়েছ আমাকে। আমি সত্যি অনেক ভাগ্যবতী তোমার মতো জীবনসঙ্গিনী পেয়ে। কথা বলতে বলতে গলা ভারী হয়ে যায় নাদিয়ার। নাদিয়ার কান্না দেখে উদয়ের চোখেও পানি চিকচিক করছে। আমার মা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, তাহলে আমাকে তোমার সাথে বিয়ে দেওয়া, জোর করে হোক আর যেভাবেই হোক। সেদিন যদি আমাকে তোমার হাতে তুলে না দিত, তাহলে আমার কি হতো আল্লাহ তাআলা ভালোই জানেন। আমি মাকে মন থেকে ধন্যবাদ জানাই তোমার মতো একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করার জন্য। ধন্যবাদ তোমাকেও, আর এই পুরো চৌধুরী পরিবারকে আমাকে এত ভালোবাসার জন্য। উদয় হাঁটুতে ভর দিয়ে নাদিয়াকে জড়িয়ে ধরে। নাদিয়ার মাথায় চুমু খেয়ে বলে, সরি নাদিয়া, আমি না বলছি প্রথম দিনগুলোতে তোমাকে অনেক আঘাত দিয়েছিলাম। আমার মুখের ধারালো কথায় তোমার কতটা রক্তক্ষরণ হয়েছে তা হয়তো আমি অনুমান করতে পারবো না কোনোদিন। বলে আমাকে তুমি মাফ করে দিও। পাগল হয়েছো? আমি তোমার ওই কথাগুলোতে কিছুই মনে করিনি। তোমার ওই সময়ের পরিস্থিতি বুঝতে পেরেছিলাম। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আরো বেশি কিছু করতে বলতো। সেই হিসেবে তুমি অনেক কমই বলেছো। আর কোনো সময় এই মাপ চাওয়ার কথাটা বলবে না তুমি। মাপ তো আমার চাওয়া উচিত। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার অনেক কথাই অবাধ্য হয়েছি, তাই তুমি আমাকে মাফ করো। তোমার সব গুনাহ মাফ করুক আল্লাহ তাআলা। তুমি নিষ্পাপ থাকো সবসময়। ভালোবাসি তোমাকে বাবুর আব্বু। আমি তোমাকে ভীষণ ভালোবাসি বাবুর আম্মু। দুজনের মাঝে নেমে আসে নীরবতা। একে অপরকে জড়িয়ে ধরে রাখে কিছু সময়। উদয় নাদিয়াকে ছেড়ে দিয়ে বলে, রাত বাড়ছে, উঠে পেটে চলো। দুজনেই উঠে দাঁড়ায়। উদয় জায়নামাজ ভাঁজ করে তুলে রাখে। দুজনেই একসাথে বেরিয়ে গিয়ে শুয়ে পড়ে। তখনও লাইটের আলোয় আলোকিত পুরো রুম। এখন আর উদয় লাইট অফ করে না। সবসময় ভয় ভয় থাকে নাদিয়ার কখন কি হয়ে যায়, তাই আর লাইট অফ করে না। সময় গড়ায়, তবে নাদিয়া ঘুমায় না। কেমন ছটফট করছে। উদয় নিজেও ঘুমায়নি, তবে চোখ বন্ধ করে রেখেছে শুধু। নাদিয়ার একবার একাত তো আরেকবার ওকাত হওয়ায় চোখ খুলে তাকায় উদয়। নাদিয়া যখন উল্টো পাশ ফিরে শুয়ে আসে, দুজনের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। উদয় এগিয়ে যায় নাদিয়ার কাছে, পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি হচ্ছে তোমার? খারাপ লাগছে? অফিস থেকে ফেরার পর থেকে দেখছি কেমন যেন করছো।
কি হয়েছে বলো আমাকে। আমাকে না বললে কাকে বলবে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। নাদিয়া উদয়ের দিকে ঘুরে শোয়, উদয়ের চোখে চোখ রাখে। উদয় নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। নাদিয়া উদয়ের হাত নিজের হাতের মুঠোয় নেয়, তারপর হাতের উল্টো পিঠে চুমু খায়। উদয়ের হাতটা নিজের গালে চেপে ধরে বলে, পেট মাজার দিক থেকে ব্যথা করছে, এখন আস্তে আস্তে ব্যথা বেড়ে চলেছে। বাবু আসার সময় হয়ে গেছে বোধহয়। নাদিয়ার কথাটা শেষ হতেই শোয়া থেকে লাফিয়ে উঠে বসে উদয়। নাদিয়ার পেটে হাত রেখে বলে, ব্যথা করছে আগে বলোনি কেন আমাকে? অফিস থেকে ফিরে তোমার মুখ দেখে বুঝেছিলাম কিছু একটা হয়েছে তোমার। বারবার জিজ্ঞেস করার পরেও বললে না তখন। ডক্টর বলেছিল ডেটে 2 একদিন আগ পেছ হয়, হসপিটালে যেতে হবে, রাত বাড়ছে, বাড়ির সবাইকে ডাকতে হবে, তুমি একটু শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। বলেই বেড থেকে নামার জন্য উদ্যত হয়। নাদিয়া উদয়ের হাত টেনে ধরে, তারপর শোয়া থেকে উঠে বসে। এগিয়ে গিয়ে বসে উদয়ের শরীর ঘেঁষে। উদয়ের বুকে মাথা ঠেকিয়ে গুটিয়ে নেয় নিজেকে। এত উতলা হচ্ছ কেন? শান্ত হও আগে। হসপিটালে যেতে হবে না, সবাইকে ডাকতেও হবে না, শুধু মাকে ডাকো তাহলেই হবে। হসপিটালে যেতে হবে না কেন? পেন হচ্ছে তো বললে। বাড়িতেই ডেলিভারি হবে, হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই। নাদিয়ার কথা শুনে চমকে উঠে উদয়। পাগল হয়েছ? বাড়িতে কেন ডেলিভারি হবে? কিছু হয়ে গেলে হসপিটালে যেতে হবে, আমি ডাকছি মমকে। কিছুই হবে না, ডক্টর তো বলেছে কোনো সমস্যা নেই আমার, নর্মাল ডেলিভারি পসিবল। তো কি হয়েছে? হসপিটালে নর্মাল ডেলিভারি হবে, আমি কোনো রিস্ক নিতে চাই না। আল্লাহ না করুক বাড়িতে কোনো সমস্যা হলে তখন কি হবে? শুধু শুধু ভয় পাচ্ছ তুমি, কিছু হবে না ইনশাল্লাহ। বাড়িতে কত মানুষের তো বাবু হয়, তাদের তো কোনো সমস্যা হয় না, আমারও হবে না। ডক্টর তো বলেছে কোনো সমস্যা নেই আমার, আমি আর বাবু দুজনেই ঠিক আছি। ডক্টর যদি বলতো আমার সমস্যা আছে তাহলে একটা কথা ছিল। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, শুধু শুধু ভয় পাচ্ছ তুমি। হসপিটালে যেতেই হবে, কোনো কথা শুনবো না আমি। নর্মাল ডেলিভারি হোক আর যাই হোক, সব হসপিটালেই হবে। উদয়ের বুক থেকে মাথা তুলে ওর মুখের দিকে তাকায়, 2 হাতে আগলে ধরে উদয়ের মুখ, চোখে চোখ রেখে বলে, হসপিটালে গেলে পুরুষ ডক্টর আসবে আমার কাছে, আমাকে ছুঁয়ে দেবে, ধরবে, বা আমার একদম ভালো লাগে না অন্য পুরুষ তোমার ওয়াইফকে শুধু, তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। ডক্টর যদি বলতো আমার সিজারের অবস্থা তাহলে না হয় একটা কথা ছিল। হসপিটালে যেতে হবে, ডক্টর ছাড়া হবে না এমন তো কোনো কথা নেই। হসপিটালে গেলে পুরুষ ডক্টর আসবে এরকম না, নর্মাল ডেলিভারি মহিলা ডক্টর আর নার্সরাই করাবে, কোনো পুরুষ ডক্টর আসবে না তোমার কাছে। না, তবুও হসপিটাল যাব না আমি, যা হওয়ার বাড়িতেই হবে, বলছি তো কিছু হবে না। নাদিয়া বোঝার চেষ্টা করো আমার কথা। তুমি ছোট থেকে কিভাবে বড় হয়েছে ভুলে গেছো? তোমার জন্মের সময় তোমার মাকে যদি হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো তিনি আজ বেঁচে থাকতেন। তুমি কি চাও আমাদের সন্তানের ভাগ্য তোমার মতো হোক, ও ওর মাকে ছেড়ে বড় হোক? চাও না তো, তাই না? তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আমি তোমার জন্য নতুন জীবন ফিরে পেয়েছি, নতুনভাবে বাঁচতে শিখেছে। তুমি না থাকলে আমি বেঁচে থেকেও আবার মরে যাবো নাদিয়া। আমি তোমাদের কোনো কিছু বিনিময়ে হারাতে চাই না। আমি চাই তোমরা সবাই সবসময় আমার পাশেই থাকো, জেদ করে নাও আমার লক্ষ্মী শোনাবো। আমি তোমার কাছে পুরুষ ডক্টর ঘেঁষতেও দেবো না। তুমি হসপিটালে চলো প্লিজ। উদয় নিজেও নাদিয়ার মুখ আগলে ধরে। কথা বলতে বলতে উদয়ের গলা ভারী হয়ে আসে, চোখে পানি টলমল করছে, পলক ফেললে বোধহয় এক্ষুনি গড়িয়ে পড়বে। নাদিয়ার চোখেও পানি। ডেলিভারি পেইনের কারণে চোখ মুখের পরিবর্তন ঘটছে আস্তে আস্তে। ব্যথা সহ্য ক্ষমতা ছাড়িয়ে যাবে আরেকটু পরেই। তুমি একটু বসো, আমি মমকে ডেকে নিয়ে আসছি। আর প্রহরকে কার বের করতে বলছে? নাদিয়ার কোনো কথাই শোনে না উদয়, তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। 2 মিনিট পরেই আবার রুমে ফিরে আসে। নাদিয়া তখন বেড থেকে নেমে হাঁটাহাঁটি করছে। উদয়ের পেছন পেছন বাড়ির সবাই আসে। নাদিয়া অবাক হয়ে উদয়ের মুখের দিকে তাকায়। এই বদ লোক বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে। জোর করেই নাদিয়াকে প্রাইভেট হসপিটালে নিয়ে আসা হয়েছে। ডক্টরের সাথে আগেই ফোনে কথা হয়েছিল। নাদিয়াকে কেবিনে নেওয়া হয়। কেবিনেই ডেলিভারি হবে, ওটিতে সার্জারি চলছে। একজন মহিলা ডক্টর, 2 জন নার্স আর প্রয়োজনীয় সব কিছু নিয়ে কেবিনে চলে আসে। সবাই কেবিন থেকে বেরিয়ে গেলেও উদয়কে কোনোভাবেই কেবিনের বাইরে পাঠাতে পারে না। ও যাবে না ওর বউকে ছেড়ে। উদয়ের জেদ দেখে ডক্টরও আর কিছু বলে না। হাজবেন্ড তো কোনো সমস্যা নেই,
হাজবেন্ডই তো, কোনো সমস্যা নেই। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করে ধীরে ধীরে কেবিনের ভেতর হাঁটছে নাদিয়া। ওর সাথে উদয় আর একজন নার্সও হাঁটছে। আস্তে আস্তে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় আর থাকে না নাদিয়া। ওকে বেডে শোয়ানো হয়। প্রচণ্ড ব্যথায় নাদিয়ার ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে। ডান হাতে স্যালাইন চলছে, বাম হাত উদয়ের এক হাতের মুঠোয়, অন্য হাত দিয়ে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ডক্টর নাদিয়াকে সাহস যোগাচ্ছে। উদয় দোয়া ইউনুস পড়ছে বিড়বিড় করে। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীতে আনার যুদ্ধে যখন নাদিয়া দাঁতে দাঁত চেপে ছটফট করছে, হাত কাঁপছে, চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে, সেই মুহূর্তে প্রিয়তমার এমন অবস্থা দেখে দাঁড়িয়ে থাকা উদয় ঠাস করে নিচে পড়ে যায়। উদয়কে নিচে পড়ে যেতে দেখে হতভম্ব হয় চারজনই। উদয়ের হঠাৎ কি হলো বোঝার চেষ্টা করে। নিচের দিকে তাকিয়ে দেখে উদয় অজ্ঞান হয়ে পড়ে আছে। কিসের ব্যথা, কিসের কি? নাদিয়া নিজের ব্যথা বলে উদয়ের জন্য উতলা হয়ে ওঠে। শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলেই ডক্টর নার্স ওকে আটকে দেয়। কি করছেন কি? আপনি উঠছেন কেন? ওর কি হলো? ও এমনিতেই অসুস্থ, এখন আবার কি হয়ে গেল? আমরা দেখছি ওনাকে, শান্ত হন আপনি। কিভাবে শান্ত হবে নাদিয়া? উদয়ের কি হলো? নার্স দুজন এগিয়ে আসে উদয়ের কাছে। জ্ঞান ফেরানোর জন্য মুখের ওপর পানির ছিটা দিতে শুরু করে। নার্স, ওনার ফ্যামিলি কাউকে ডেকে নিয়ে আসুন। জি। নার্স কেবিন থেকে বেরিয়ে যায়। ডক্টর নাদিয়াকে ডেকে দেয়। একে তো সন্তান প্রস্রবের ব্যথা, তার উপর হাজবেন্ডের এমন অবস্থা। নাদিয়া এখন শ্বাস নিতেও ভুলে গেছে যেন। প্রস্রব ব্যথায় দাঁতে দাঁত চেপে রয়েছে, দুই হাত মুষ্টিবদ্ধ। কেবিনের ভেতরে প্রবেশ করে প্রহর আর উম্মেহানি চৌধুরী। উদয় তখন অজ্ঞান হয়ে পড়ে আছে নিচে। নার্স জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। প্রহর একবার ভাবির দিকে তাকিয়ে দ্রুত ভাইয়ের কাছে এগিয়ে আসে। বেশি বেশি করে পানি দেয় চোখে মুখে, গালে আলতো হাতে চাপড় দেয় বার কয়েক। কি হলো ভাইয়ের? আবার অ্যাটাক হলো নাকি? জ্ঞান ফিরছে না কেন এখনো? উম্মেহানি চৌধুরী প্রায় কান্নাই করে দিয়েছেন। ছেলেটা এত কিছুর পর একটু সুস্থ হয়েছে, এখন আবার কি হলো? কয়েক মিনিট পর জ্ঞান ফেরে উদয়ের। পিটপিট করে চোখ খুলে তাকায়। চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠে ছোট ভাই, মা আর নার্সের মুখ। কি হয়েছে ওর বোঝার চেষ্টা করে। ও তো নাদিয়ার পাশে দাঁড়িয়েছিল, এখানে পড়লো কিভাবে? দ্রুত উঠে বসে। ডক্টর উদয়কে বাইরে নিয়ে যেতে বলে। এখানে থাকলে আবার কিছু হয়ে যেতে পারে। প্রহর আর উম্মেহানি চৌধুরী উদয়কে জোর করে কেবিনের বাইরে নিয়ে যায়। উদয় কিছুতেই বাইরে যাবে না। ওরা বেরিয়ে যেতেই নার্স ডক্টর তিনজনেই মুচকি হাসে। ক্যারিয়ারে অনেক হাজবেন্ড দেখছে, তবে উদয়ের মতো হাজবেন্ড আজ অব্দি দেখেনি কোনোদিন। বউয়ের কষ্ট সহ্য করতে না পেরে নিজেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এই ছেলেকে প্রথমেই বউ পাগল মনে হয়েছিল, তবে এখন বুঝতে পারলো তারা যতটা ধারণা করেছিল তার থেকে অনেক বেশি বউ পাগল। নাদিয়ার মুখের দিকে তাকায়। মেয়েটা আসলেই অনেক ভাগ্যবতী। উদয়কে জোর করে ধরে পাশের খালি কেবিনে নিয়ে যায়। রেস্টের প্রয়োজন, হাত পা কাঁপছে সমানতালে। ছাড়ো আমাকে। ব্রো, শান্ত হও একটু, আবার অসুস্থ হয়ে যাবে তো। ভাবির থেকে এখন তোমাকে নিয়ে বেশি টেনশন হচ্ছে। এরকম করলে অ্যাটাক চলে আসবে তো। ডক্টর তোমাকে টেনশন নিতে নিষেধ করেছে। অতিরিক্ত স্ট্রেস নেওয়া বারণ তোমার, ভুলে গিয়েছো? নাদিয়ার কষ্ট হচ্ছে আর তুমি কি টেনশন নিতে নিষেধ করছিস? নর্মাল ডেলিভারির প্রয়োজন নেই, সিজার অপারেশন করতে বল। তুমি আগে একটু শান্ত হও। আমার ভুল, সব আমার দোষ। আমি বেবির জন্য পাগল হয়েছিলাম। আমার জন্য এত দ্রুত বেবি নিয়েছে। আমার উচিত হয়নি বেবির জন্য বায়না ধরা। সব আমার দোষ। আমার জন্যই নাদিয়াকে এত কষ্ট পেতে হচ্ছে। প্রহর উদয়কে জোর করে ধরে বসিয়ে রাখে বেডে। উদয়ের পুরো শরীর থরথর করে কাঁপছে। উদয়ের অবস্থা বেগতিক, যে কোনো কিছু হয়ে যেতে পারে। এরকম করতে থাকলে আবার অজ্ঞান হয়ে যাবে, অ্যাটাকও চলে আসতে পারে আবার। প্রহর ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ব্রো শান্ত হও, ভাবির কিছু হবে না। তুমি শুধু শুধু এত টেনশন করছো। মা হওয়া কি এতই সহজ? একটু তো কষ্ট করতেই হবে। সব মায়েরাই এমন কষ্ট করে। তুমি স্ট্রেস নেওয়া বন্ধ করো, আল্লাহকে ডাকো, সব ঠিকভাবেই হবে। উদয় নিজেও ভাইকে জড়িয়ে ধরে। প্রহর জড়িয়ে ধরার পর শরীরের কাঁপুনি একটু কমেছে। অদ্ভুতভাবে বুকে একটু সাহসও জন্মেছে। এই জড়িয়ে ধরাটা আরো একটু আগেই প্রয়োজন ছিল। দুই ভাই আল্লাহকে ডাকতে থাকে মনে মনে। একটু সময় অতিবাহিত হওয়ার পরেই পাশের রুম থেকে নবজাতক শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। উদয় প্রহরকে ছেড়ে দেয়। প্রহর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, বেবি হয়ে গেছে, শুধু শুধু এত ভয় পাচ্ছিলে। শর্ত সামনে থেকে বউটার দূর না, ভয় পাবে কিভাবে? বিয়ে কর, বউ হোক, তারপর এমন পরিস্থিতিতে পড়, তাহলে বুঝতে পারবি
ভয় আর টেনশন কাকে বলে। বলেই প্রহরকে ঠেলে সামনে থেকে সরিয়ে দেয়। বেড থেকে নেমে দাঁড়ায় সোজা হয়ে, হাত পা তখনও কাঁপছে থরথর করে। লম্বা শ্বাস টেনে এগিয়ে যায় ডোরের দিকে। পেছন পেছন প্রহরও বের হয়। উদয় এসে দাঁড়ায় পাশের কেবিনের সামনে। বেবির কান্নার আওয়াজ পেয়ে বাড়ির সবাই ডোরের সামনে এসে দাঁড়িয়েছে। বেবিকে পরিষ্কার করে টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে নার্স। বেবি গলা ছেড়ে চিৎকার করে জানান দিচ্ছে নিজের আগমন। নার্স হাসি মুখে সকলের দিকে তাকিয়ে বলে, মেয়ে হয়েছে। উদয় সশব্দে উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ। আলট্রা করার পর কখনোই জানতে চাইনি ছেলে হবে নাকি মেয়ে হবে। যা হয় একদম পৃথিবীতে আসার পরেই জানবে, দেখবে। তবে সবসময় আল্লাহর কাছে চেয়ে এসেছে একটা ছোট্ট পরী। আল্লাহ তাআলা সেই চাওয়া পূরণ করে দিয়েছেন আজ। বেবিকে কোলে নাও ব্রো। উদয় হাত বাড়ায়, দুই হাত থরথর করে কাঁপছে। এই কাঁপতে থাকা হাত দিয়ে বেবিকে কোলে নিবি কিভাবে? নার্স উদয়ের দিকে তাকিয়ে বলে, আপনি আগে নিজেকে স্বাভাবিক করুন। এভাবে কাঁপতে থাকলে বেবিকে কোলে নেবেন কিভাবে? সমস্যা নেই, নিতে পারবো। নার্স বেবিকে উদয়ের কোলে তুলে দেয়। কাঁপতে থাকা হাত দিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে উদয়। মেয়েটা নয়, যেন ছোট্ট একটা পুতুল। চোখ বন্ধ করে কান্না করছে। লাল টুকটুকে ঠোঁটজোড়া কি সুন্দর, মাথা ভর্তি ঘন কালো চুল। মেয়ের কপালে চুমু খায়। মেয়েকে কোলে নিয়ে কেবিনের ভেতর ঢুকে যায়। কেউ নিষেধ করবে বা আটকাবে ভেতরে ঢুকতে, সেই সুযোগও পায় না। সোজা গিয়ে দাঁড়ায় নাদিয়ার শিওরে। নাদিয়া চোখ বন্ধ করে শুয়েছিল। উদয়ের আগমন টের পেয়ে চোখ খুলে তাকায়। ডক্টর কিছু বলতে চেয়েও বলে না, তারা নিজেদের কর্মে ব্যস্ত হয়। উদয় এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে রেখে অন্য হাত দিয়ে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে তুমি? নাদিয়া ওষ্ঠ প্রসারিত করে বলে, ঠিক আছি। তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? আমি ঠিক আছে, ভালো লাগছে এখন। তোমার মনে ইচ্ছে আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। মেয়ের নাম ঠিক করেছো? কি নাম রাখবে? অনেক আগে ভেবে রেখেছে, মেয়ে হলে কি নাম রাখবো। কি? উদিতা। বাপ বেটি নামের অর্থ তো এক হয়ে গেল। একই তো রাখতে চাই। উদয় চৌধুরী মেয়ে উদিতা চৌধুরী। উদয় মেয়েকে নাদিয়ার মুখের কাছে নিয়ে যায়। নাদিয়া ভালোভাবে নিজেদের সন্তানের দিকে তাকায়। এখন কান্না বন্ধ করে চুপ হয়ে গেছে। চোখ দুটো খোলা, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। একটু পরপর ঘাড় এদিক ওদিক নাড়াচ্ছে। নাদিয়া মেয়ের গালে হাত ছোঁয়ায়। তুলোর মতো নরম গাল। মাথা উঁচু করে মেয়ের মাথায় চুমো খায়। চোখ দিয়ে টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি। আজ মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। প্রত্যেক মেয়ের প্রসবকালীন সময়ে তার মা পাশে থাকে, কিন্তু নাদিয়ার মা কই? আসলে মা তো একবারও মেয়েকে আসলো না, তো একবারও মেয়েকে দেখতে বললো না তো কষ্ট হচ্ছে মা, জোগালো না তো সাহস, বললো না তো সব ঠিক হয়ে যাবে, একটু কষ্ট কর, আদুরে হাত বুলালো না তো মাথায়। আহা, নাদিয়ার মা নেই নাদিয়ার মা চলে গিয়েছে ওকে ফাঁকি দিয়ে। মাহারা নাদিয়াও আজ মা হয়েছে। নাদিয়ার জন্মের পর ওর দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিলেও ওর সন্তানের দিক থেকে কেউ কোনোদিন মুখ ফিরিয়ে নিবে না। ওর সন্তানের সবাই আছে। সর্বহারা নাদিয়ারও আজ সবকিছু হয়েছে, সব আছে ওর। শুধু জন্মদাত্রী মায়ের আদর, স্নেহ, ভালোবাসা না পাওয়ার আফসোস থেকে যাবে অনন্তকাল। নাদিয়ার চোখে পানি দেখে উদয় উতলা হয়ে নাদিয়ার গালে হাত রেখে বলে, কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? নাদিয়া হাসে। উদয়ের হাতে গাল ঘষে বলে, কিছু হয়নি, কোথাও কষ্ট হচ্ছে না। তাহলে তোমার চোখে পানি কেন? এমনি, বাবুকে সবাই কোলে নিয়েছে। উদয় দুদিকে মাথা নাড়ে। সকলের কাছে নিয়ে যাও, সবাই কোলে নেওয়ার জন্য অপেক্ষা করছে। উদয় মেয়েকে কোলে তুলে নেয়। ঝুঁকে গিয়ে নাদিয়ার কপালে ওষ্ঠ ছোঁয়ায়। যে দেখে দেখুক, তাতে ওর কি? ওর বুকে চুমু দিচ্ছে, অন্য মেয়েকে তো না। উদয় মেয়েকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। প্রহর উদয়ের কোল থেকে নিজের কোলে তুলে নেয়। কি আনন্দ যে হচ্ছে ওর! এতগুলো দিনের অপেক্ষা অবশেষে শেষ হয়েছে। একে একে সবাই বেবিকে কোলে তুলে নেয়। ড্যাব ড্যাব করে তাকিয়ে সকলকে দেখছে। রাত পার হয়ে আরো একটি নতুন ভোরের আগমন হয়। নাদিয়া বসে বসে বেবিকে খাওয়াচ্ছে। ওকে সাহায্য করছেন উম্মেহানি চৌধুরী। রাতে উদয় আর উম্মেহানি চৌধুরী হসপিটালেই ছিলেন। বাকি সবাই বাড়ি ফিরে গিয়েছে। উদয় অন্য বেডে বসে বসে দেখছে মেয়েকে। মেয়ের খিদে পেলে সে কি কান্না। রাতে কয়েকবার উম্মেহানি চৌধুরী কোটার গুঁড়ো দুধ বানিয়ে খাইয়েছেন। একটু দেরি হলেই গলা ছেড়ে কাঁদতে শুরু করেছে।
এখন প্রথম মায়ের বুকের দুধ খাওয়ানো হচ্ছে। চুপচাপ কি আরামে খাচ্ছে এখন, একটু টু শব্দও নেই। বাহিরে এখনো পুরোপুরি আলো ফোটেনি, হালকা হালকা অন্ধকার হয়ে আছে। সারা রাত উদয় আর মেহানি চৌধুরী ঘুমায়নি, ক্লান্ত দুর্বল। নাদিয়ার মাঝরাতে ঘুমিয়েছিল, তবে মেয়ের কান্নায় একটু পরপর ঘুম ভেঙে গিয়েছে। এখন সকাল হওয়ার পালা, 10টা বাজলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। প্রহর বোধহয় এসে পড়লো হসপিটালে। এর মধ্যে দুবার কল করে খোঁজখবর নিয়েছে। নাদিয়া কি কি খাবে সেটাও অনেকবার জিজ্ঞেস করেছে। 8টার আগেই খাবার নিয়ে হসপিটালে চলে আসে প্রহর, সাথে কাউকে আনেনি। একটু পরেই তো আবার বাড়ি ফিরে যাবে, সেজন্য ভেতরে প্রবেশ করার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লাগতে নেয়। কোনো রকমের লাফিয়ে পাশ কাটিয়ে চলে যায় প্রহর। খাবারের বাটিতে ঝাঁকি লাগে জোরে। বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে প্রহর। কানা নাকি, চোখে দেখে না? এত জায়গা থাকতে ওকেই ধাক্কা দিয়ে আসতে হবে, ফালতু মেয়ে একটা। পেছন ফিরে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখেই কপাল ভ্রু কুঁচকে নেয় প্রহর। এই মেয়েকে দেখেছে আগেও, কিন্তু কোথায় দেখেছে মনে পড়ছে না। মেয়েটা ওর দিকে তাকিয়ে হেসে ওর কাছে এগিয়ে এসে দাঁড়ায়। হাই। কুঁচকে যাওয়া কপাল ভ্রু আরো কুঁচকে নেয়। এই মেয়ে সেদে সেদে ওর সাথে কথা বলতে আসছে কেন? মেয়েটা মুচকি হেসে বলে, আমাকে চিনতে পারেননি? প্রহর দুদিকে মাথা নাড়ায়। জার্মানি থেকে বাংলাদেশে আসার সময় সিট এক্সচেঞ্জ করলাম না, মনে নেই? প্রহরের মনে পড়ে এবার। জার্মানি থেকে বাংলাদেশে আসার সময় মেয়েটির সিট ওর পাশে ছিল। প্রহরের সিট ছিল জানালার কাছে। মেয়েটি জানালার পাশে বসার জন্য প্রহরের সাথে সিট এক্সচেঞ্জ করতে চায়। প্রহর সোজাসুজি না করে দেয়। মেয়েটি তারপর মুখ মলিন করে বসে থাকে। প্রহর একটু পর ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকায়। মলিন হয়ে থাকা মুখ দেখে পরে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়। মেয়েটা খুশি হয়ে প্রহরকে ধন্যবাদ জানিয়ে জানালার পাশের সিটে গিয়ে বসে। তারপর আর প্রহর মেয়েটির দিকে তাকায়নি। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হসপিটালে কেন? আমার ভাবির গতকাল বেবি হয়েছে, সেজন্যই। খাবার নিয়ে এসেছেন? আপনি হসপিটালে কেন? আমার বড় বোনের 2 দিন আগেই সার্জারি হয়েছে, সেজন্য। আপনার বাসা কি এখানেই? না। ও। প্রহর মেয়েটির মুখের দিকে ভালোভাবে তাকায়। উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং, মায়াবী চেহারা, মিষ্টি হাসি, অদ্ভুত সুন্দরী মেয়েটা। মানুষ শ্যামবর্ণের মেয়ে পছন্দ করে না, কিন্তু এই মেয়ে তো ফর্সা মেয়েদেরও হার মানিয়ে দেবে। হাসলে কি সুন্দর দেখায়। সেদিন তো এই মায়াবী চেহারা প্রহরের নজরে আসেনি, আসবেই বা কিভাবে? প্রহর তো মেয়েটির মুখের দিকে ভালোভাবে তাকায়নি, শুধু একবার তাকিয়েছিল। মেয়েটি হাসি মুখেই বলে, নাম কি আপনার? সেদিন তো জিজ্ঞেস করা হয়নি। প্রহর চৌধুরী। আমি মেধা শিকদার। সুন্দর নাম। আপনার নামও সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ সেদিন আমাকে জানলার পাশে বসতে দেওয়ার জন্য। ইটস ওকে। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। বলেই পেছন ঘুরে সামনের দিকে এগিয়ে যায়। কয়েক কদম এগিয়ে আবার পেছন ফিরে তাকায়। মেধাও ওর দিকে তাকিয়ে আছে ঘাড় ঘুরিয়ে। দুজনেই অপ্রস্তুত হয়ে একসাথে মুচকি হাসে। তারপর যে যার গন্তব্যে এগিয়ে যায়। দুজন দুদিকে গেলেও দুজনের ঠোঁটেই মুচকি হাসি ফুটে আছে। এতক্ষণ দূরে দাঁড়িয়ে ছোট ভাইকে দেখছিল উদয়। ও বাইরে এসেছিল মিনারেল ওয়াটার নেওয়ার জন্য। ভেতরে প্রবেশ করার সময় ভাইকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেই দাঁড়িয়ে যায়। মেধা ওর পাশ কাটিয়ে চলে যাওয়ার পর উদয় ভেতরের দিকে এগিয়ে যায়। কেবিনে এসে দেখে প্রহর উদিতাকে কোলে নিয়ে বসে আছে। মা মা বলে ডাকছে আর এটা সেটা বলছে। উদিতাও তাকিয়ে তাকিয়ে দেখছে চাচ্চুকে। উম্মেহানি চৌধুরী জোর করে নাদিয়াকে খাইয়ে দিচ্ছে। নাদিয়া নাক মুখ কুচকে খাবার চিবুচ্ছে ধীরে ধীরে। কিছুই খেতে ইচ্ছে করছে না, সব কেমন বিশ্রী স্বাদ লাগছে। 3 জনের খাওয়া শেষ। উদিতা ঘুমিয়ে গেছে আবার। উম্মেহানি চৌধুরী প্রহরের কোল থেকে উদিতাকে নিয়ে বেডে শুয়ে দেয়। উদয় প্রহরকে টেনে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। দুজন ভ্রু কুচকে তাকিয়ে থাকে দুই ভাইয়ে যাওয়ার পথে। এভাবে টেনে নিয়ে গেল কেন? এভাবে টেনে নিয়ে আসলে কেন ব্রো? কথা আছে। বলো। নিচু মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? যার সাথে কথা বলার সময় ব্লাশ করছিলে? কোথায়? দেখেছি কিন্তু আমি। নিচে তুই ব্লু বোরখা পরা একটা মেয়ের সাথে কথা বলছিলে। ও মেধা। মেধা? হ্যাঁ, ওই মেয়ের নামই মেধা। তোমাকে বলেছিলাম না জার্মানি থেকে বাংলাদেশে আসার সময় একটা মেয়ে আমার সাথে সিট এক্সচেঞ্জ করেছিল? ওই মেয়েটাই মেধা। আমি অবশ্য চিনতে পারিনি, মেধাই আমাকে চিনতে পেরে নিজে থেকে কথা বললো। পছন্দ হয়েছে? কাকে? মেধাকে।
এখানে পছন্দ হওয়ার কি আছে? অনেক কিছু আছে, দেখতে কিন্তু বেশ সুন্দরী মাশাআল্লাহ। বউ বানাবি? কাকে? কাকে আবার? অবশ্যই মেধাকে। পাগল নাকি? কার না কার বউ। কে বললো তোকে ও কারো বউ? কেউ বলেনি। এত বড় মেয়ে, অবশ্যই বিয়ে হয়েছে। হয়নি। তুমি কিভাবে জানলে বিয়ে হয়েছে কি হয়নি? আমি জানি। মিস্টার ওয়াজেদ জয় শিকদারের দ্বিতীয় মেয়ে মেধা শিকদার। মেধা একবার ওর বাবার সাথে বিজনেস ইভেন্টে এসেছিল। তখন ওর বাবা একজনকে বলেছিল ওনার মেয়ের জন্য ভালো পাত্রের সন্ধান দিতে। আমি বাসার চেয়ারে বসে থাকে ওনাদের সব কথা শুনতে পেয়েছিলাম। বড়দের ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন, এখন শুধু মেধা বাকি আছে। তোর সাথে কথা শেষ করে মেধা যখন বাইরে দেখে এগিয়ে যাচ্ছিল তখন ওর মুখ দেখে চিনতে পেরেছিলাম। আমি তো অন্য কিছু ভেবেছিলাম তোদের দুজনের সম্পর্কে, কিন্তু এখন দেখছি সেরকম কিছুই না। কি ভাবছিলে? সেসব আর শুনতে হবে না। মেয়েটাকে ভালো লেগেছে? বিয়ে করবি? বলবো ড্যাডকে? কিছু না বলে মুচকি হেসে মাথা চুলকায় প্রহর। উদয় যা বোঝার বুঝে যায়। ভাইয়ের সাথে সাথে নিজেও হাসে উদয়। দুই ভাই একে অপরের গলা ধরে কাউন্টারের দিকে এগিয়ে যায় নাদিয়ার ছাড়পত্র আনার জন্য। মেধাকে প্রথম দেখেই উদয়ের কাছে ভালো লেগেছিল, কিন্তু শ্যামবর্ণের মেয়ে দেখে মুখ ফুটে আর কিছু বলেনি। ওর ভাই উজ্জ্বল ফর্সা, শ্যামবর্ণের মেয়ে পছন্দ করবে কি? যদি পছন্দ না করে, শুধু ওর পছন্দ হলে তো হবে না, যে বিয়ে করবে তারও তো পছন্দ হতে হবে। এখন যখন প্রহরের পছন্দ হয়েছে তখন কথা বলে দেখা যাক কি হয়। বাড়ি ফিরে ড্যাডের সাথে কথা বলবি সিদ্ধান্ত নেয়। সবকিছু শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে 11টা পেরিয়ে 12টার ঘরে চলে আসে ঘড়ির কাঁটা। গেট ক্রস করে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রহরের কার। কারের শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে দৌড়ে হই হুল্লোড় করতে করতে বেরিয়ে আসে সবাই। ওমর চৌধুরী কাছের নিকট আত্মীয় সকলকে কল করে নাতনি হওয়ার সুখবর জানিয়ে দিয়েছেন এবং সকলকে পই পই করে বলেছেন আজকেই যেন সবাই চলে আসে ওনার নাতনিকে দোয়া করার জন্য। সেই সাথে কঠিন হুঁশিয়ারি, কেউ যেন মনের ভুলেও 1 টাকার গিফট নিয়ে না আসে। গিফট আনলেও আবার ফেরত নিয়ে যেতে হবে। কারের ভেতর থেকে উম্মেহানি চৌধুরী বেরিয়ে আসেন উদিতাকে কোলে নিয়ে। উদিতা নাদিয়াকে ধরে উদয় নাদিয়াকে ধরে নামতে সাহায্য করে, তারপর ওর হাত ধরে এগিয়ে যায় সামনের দিকে। সকলের হাতেই গোলাপ, গাঁদা ফুলের পাপড়ি। 4 জনের উপর ছড়িয়ে দিতে শুরু করে সেই পাপড়ি। ফুলের পাপড়ি ছিটিয়ে সকলেই একসাথে ওয়েলকাম করে চৌধুরী বাড়ির নতুন সদস্য উদিতা চৌধুরীকে। ভেতরে প্রবেশ করে সবাই। উদয় নাদিয়াকে নিয়ে সোজা নিজেদের রুমে চলে আসে। নাদিয়ার বিশ্রামের প্রয়োজন, বেবি হয়েছে 24 ঘন্টা হয়নি এখনো। নাদিয়া বেডে শুয়ে পড়ে। উদয় টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়বে। ঘুমে দিন দুনিয়া ঘোলা দেখছে এখন। সময় গড়িয়ে যায়। উদিতার এখন 3 মাস বয়স। এই বয়সে কেউ ওর নাম ধরে ডাকতে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখার চেষ্টা করে। কেউ কিছু বললে ফোকলা দাঁতে হাসে হা করে। কেউ ওর সাথে কথা বললে তার সাথে সাথে কথা বলার চেষ্টা করে আও আও করে। মায়ের চুল খোলা পেলিয়ে খামচে ধরে শক্ত হাতে। চৌধুরী বাড়ি থেকে এখন আর হাসি দূর হয় না। সারাক্ষণ হইচই হাসি খুশিতে মেতে থাকে চৌধুরী বাড়ি। প্রহরের বিয়ে ঠিক হয়েছে মেধার সাথে। মেধার মাস্টার্স পরীক্ষা শেষ হলেই বিয়ে। পরীক্ষার জন্য বিয়ে আটকে আছে। এঙ্গেজমেন্ট করতে চাইলেও প্রহর রাজি হয়নি। প্রয়োজন নেই এঙ্গেজমেন্ট করার, একদম সোজা বিয়ে হবে। প্রহরের কথার উপর কেউ আর কিছু বলেনি। ওর ইচ্ছেকে প্রাধান্য দেওয়া হয়েছে। ও যেমন চাই তেমনই হবে। রাতের খাবার খেয়ে নেয় নাদিয়া। উদয় আগেই খেয়ে রুমে চলে গেছে মেয়ের কাছে। উদিতা ঘুমিয়ে আছে। সে সন্ধ্যার আগে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। মাঝরাতে উঠে আর ঘুমাবে না। ওর জন্য উদয় নাদিয়াও ঘুমোতে পারে না ঠিক মতো। সারা বিকেল সন্ধ্যা ঘুমাবে আর রাত হলে জেগে থাকবে। খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে রেখে রুমে চলে আসে নাদিয়া। ডোর লক করে আস্তে করে বেডে উঠে শুয়ে পড়ে। নাদিয়া শুতেই উদয় শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই ঘুমানোর জন্য চোখ বন্ধ করে নেয়। একটু পরেই উদিতা ঘুম থেকে উঠে করে কান্না শুরু করবে। ঘুমিয়ে যায় দুজনেই। ঘন্টা পেরোনোর আগেই মেয়ের কান্নায় ঘুম ভেঙে যায় দুজনের। উদয় নাদিয়াকে ছেড়ে দেয়। নাদিয়া এগিয়ে গিয়ে মেয়ের ডাইপার ঠিক করে ভিজিয়ে ফেলেছে কিনা। ডাইপার চেঞ্জ করে দিয়ে মেয়েকে বুকে টেনে নেয়। খেতে দিতেই চুপ হয়ে যায়। খেয়ে ঘুমোতে ঘুমোতে আধা ঘন্টা পেরিয়ে যায়। নাদিয়ার ওয়াশরুমে চাপ দেয়। মেয়েকে ছাড়িয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করতেই বিকট শব্দে কান্না শুরু করে উদিতা। উদয়ের কাঁচা ঘুম আবার ভেঙে যায়। শোয়াতে উঠে বসে। মেয়েকে কোলে তুলে নিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করে, কিন্তু উদিতা কান্না বন্ধ করে না। চিৎকার করে গলা ছেড়ে কেঁদেই যায়।
ও মা, কি হয়েছে? কাঁদছো কেন? আমার সোনা মা, কাঁদে না। এই যে দেখো, বাবা এখানে আছে, কাঁদে না বাবা, তুমি ভালো? বাবার কোনো কথাই যেন মেয়ের কাছে পৌঁছায় না। উপায় না পেয়ে বেড থেকে নেমে দাঁড়ায়, মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করে রুম জুড়ে। কোনোভাবেই মেয়ের কান্না বন্ধ করতে পারছে না। নাদিয়া ও আশ্রম থেকে বের হতে পারছে না। একটু পরেই উদয় রুমের ডোর নক হয়। ডোর খুলে দিতেই দেখে প্রহর দাঁড়িয়ে আছে। উদির কি হয়েছে ব্রো? মায়ের জন্য কান্না করছে। ভাবি কোথায়? ওয়াশরুমে। ওর খিদে পেয়েছে বোধ হয়, মাত্র খাইয়ে রেখে গেছে। ডাইপার ভিজিয়ে ফেলেছে হয়তো, মাত্র চেঞ্জ করেছে। দুই ভাই একজনের কান্না বন্ধ করতে চেষ্টা করে, তবে লাভ হয় না। মাকে ছাড়া কিছুতেই কান্না বন্ধ করবে না প্রতিজ্ঞা করেছে যেন আজ। প্রহর উদিতাকে নিজের কোলে তুলে নেয়। আমি ওকে নিয়ে যাচ্ছি, তোমরা ঘুমিয়ে পড়ো, ও ঘুমালে আমি এসে দিয়ে যাব। ওর মাকে ছাড়া কান্না বন্ধ করবে না এখন। আমি দেখছি, তুমি ঘুমাও। তুই ঘুমাকে, আমি দেখছি। সবসময় তো তোমরাই দেখো, আজকে দাও না আমার কাছে, শান্ত করতে না পারলে দিয়ে যাব। বলেই উদিতাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। পাজা কুলা করে নিয়ে করিডোরে হাঁটতে হাঁটতে উদিতার মুখের দিকে তাকিয়ে মধুর স্বরে তেলাওয়াত করতে শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াউমা ইউশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। মধুর সুরে তেলাওয়াত শুনে কান্না বন্ধ হয়ে যায় উদিতার। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল চাচ্চুর মুখের দিকে। প্রহর না থেমে তেলাওয়াত চালিয়ে যায়। প্রহর মাঝে মধ্যেই খেয়াল করে উদিতা কান্না করলে উদয় এভাবেই বিভিন্ন সূরা তেলাওয়াত করে শোনায়, আর উদিতার কান্না বন্ধ হয়ে যায়। নাদিয়াও প্রায় সময় ওর শিওরে ফোন রেখে অডিও রেকর্ডিং সূরা তেলাওয়াত চালু করে রাখে। জেগে থাকলেও তখন আর উদিতা কান্না করে না, চুপ করে শোনে তেলাওয়াত। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। উদিতা কোথায়? প্রহর নিয়ে গেছে। কোথায় নিয়ে গেল এত রাতে? ভাইয়া ঘুমোবে না? একদিন না ঘুমলে কিছু হবে না, আমরা ঘুমাই, আসো। ঘুমে দিন দুনিয়া চোখে দেখছে না। বলেই নাদিয়াকে টেনে নিয়ে বেডে শুয়ে পড়ে জড়িয়ে ধরে। নাদিয়াকে একটা কথাও বলতে দেয় না। নাদিয়ার মাথা চেপে ধরে বুকে, মুখ দিয়ে বের করে হুশ সূচক শব্দ। ঘন্টা খানিক পর উদিতা ঘুমিয়ে যায়। সারাদিন হইচই পড়ে থাকা বাড়িটা এখন নিশ্চুপ নীরবতায় ঘেরা। উদিতাকে ওর বাবা মায়ের কাছে নিয়ে যেতে নিয়েও নেয় না প্রহর। নিজের রুমে ঢুকে যায়। উদিতাকে বেডে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে বুকে আগলে নিয়ে। নাদিয়া উদিতাকে বেডে শুয়ে ফিডার দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করছে। উদিতা না খেয়ে কান্না করছে আর ঘাড় এদিক ওদিক নিচ্ছে। নাদিয়ার মেজাজ গরম হতে শুরু করে। এখন বড় হচ্ছে, বুকের দুধে কি পেট ভরে? বাড়তি খাবার দিলে সেগুলো খাবে না। একটু মুখের ভিতর দিলেও জিহবা দিয়ে ঠেলে মুখ থেকে বের করে দেয়। শেষ পর্যন্ত খাওয়াতে না পেরে ফিডার পাশে রেখে দেয়। টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে বেড থেকে কোলে তুলে নেয়। এতক্ষণ কান্না করলেও এখন আর কান্না করছে না। ফোকলা দাঁতে হাসছে আর মায়ের মুখ খামচে ধরার চেষ্টা করছে। মেয়ের হাসি মুখ দেখে নাদিয়ার মুখেও হাসি ফুটে ওঠে। মেয়ের গালে টপাটপ চুমো খায় বেশ কয়েকটা। তারপর উদিতার গায়ে বেবি অয়েল দিয়ে ম্যাসাজ করে দিতে শুরু করে। ম্যাসাজ শেষে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে আসতেই রুষা দৌড়ে এসে নাদিয়ার কোল থেকে উদিতাকে নিজের কোলে তুলে নেয়। চেপে ধরে চুমু খায় অসংখ্য। তারপর আম্মু আম্মু বলে ডাকতে শুরু করে। রুষার ডাকে সাড়া দিয়ে উদিতা ও ও করছে। উদিতার রেসপন্স দেখে খিলখিলিয়ে এসে কুটি কুটি হয় রুষা। হঠাৎই ঠাস করে রুষার গালে চড় পড়ে। চড় খেয়ে হতভম্ব রুষা। বড় বড় চোখ বানিয়ে উদিতার মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আম্মা মারলে কেন? রুষার কথা শেষ হতেই খিলখিলিয়ে হেসে উঠে উদিতা। চর মেরে এত খুশি? উদিতার মুখের বাক্য শুনে ড্রয়িং রুমের উপস্থিত সবাই সশব্দে হো হো করে হেসে ওঠে। রুষা নিজেও হেসে আরো শক্ত করে চেপে ধরে উদিতাকে বুকের মাঝে। উদিতা ছটফট শুরু করে বুক থেকে সরার জন্য। রুষা উদিতাকে নিয়ে সোফায় বসে দুই দাদি নাতনির সাথে খুনসুটিতে মেতে ওঠে। নাদিয়া পাশের অন্য সোফায় বসে চারজনের দিকে তাকিয়ে থাকে। এই বাড়িতে আসার পর দুই শাশুড়ি মাকে প্রথম একটুও হাসতে দেখিনি, আর এখন মুখ থেকে হাসি সরে না।
বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হয়ে যায়। উদিতা ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করেছে। প্রত্যেকটা দিন সন্ধ্যার পরপর ঘুমিয়ে যাবে আর মাঝরাতে উঠে জেগে থাকবে। উদিতাকে নিয়ে রুমে ফিরে আসে নাদিয়া। মেয়েট উদিতার জন্য দুধ বানিয়ে ফিডারে ভরে রুমে দিয়ে যায়। ফিডার মুখে দিতেই মুখ ঘুরিয়ে নেয় উদিতা। জোর করে মুখে পুড়ে দিলে মুখ থেকে দুধ ফেলে দেয়। হা করে কান্না জুড়ে দেয়, খাবে না এই দুধ। আমার সোনা মা, খাও, একটু খেয়ে দেখো কত মজা। উদিতা করে কান্না করতেই থাকে। কিছুতেই খাবে না এই কৌটার গরু দুধ। নাদিয়ার রাগ হচ্ছে এখন। এই মেয়ে পেয়েছেটা কি? 6 মাস বয়স হয়ে গেছে, এখনো মায়ের বুকের দুধে পেট ভরবে না কি? একটা বাড়তি খাবার মুখে দিলে খাবে না, উগড়িয়ে ফেলে দেবে সব। নাদিয়ার ইচ্ছে করছে থাটিয়ে দুটো লাগিয়ে দিতে। রেগে ফিডার পাশে রেখে চুপ করে তাকিয়ে রইল মেয়ের মুখের দিকে। কত কাঁদতে পারিস কাঁদ। দুপুর থেকে এ যাবৎ 3 বার ফিডার খাওয়ানোর চেষ্টা করেছে, একবারও খায়নি। হাত পা চুড়ে খাচ্ছে উদিতা। নাদিয়া চুপচাপ মেয়েকে দেখে চলেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই প্রহরের কানে ভেসে আসে উদিতার কান্না। ব্রু কুচকে দ্রুত এগিয়ে আসে ভাইয়ের রুমের সামনে। পর্দা ট্রেনে দেওয়া রয়েছে, ডোর খোলা। গলা খাকারি দিয়ে কিছু সময় পর রুমে প্রবেশ করে। প্রাণপ্রিয় ভাইজিকে এমন অবস্থায় দেখে দৌড়ে বেডের কাছে এগিয়ে আসে। হাতের ল্যাপটপ ফাইলস বেডের উপর রেখে কোলে তুলে নেয় উদিতাকে। নাদিয়া নির্লিপ্তর ভঙ্গিতে বসে আছে। আদর করে কান্না বন্ধ করার চেষ্টা করে প্রহর। পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে বলে, ও কাঁদছে কেন এভাবে? কি হয়েছে? ঘুমাবে তাই কাঁদছে। তাহলে ঘুম পাড়াচ্ছেন না কেন? খিদেও পেয়েছে। খিদে পেয়েছে, খাওয়াচ্ছেন না কেন? তাহলে খাওয়ালেই তো ঘুমিয়ে যাবে। ফিডার খাওয়ানোর চেষ্টা করছি দুপুর থেকে, কিছুতেই খাবে না। কোনো একটি কিছু মুখে পুড়ে দিলেও গিলে না। এখনো ছোট নাকি? বুকের দুধে পেট ভরে সারা দিন জ্বালিয়ে মারে। প্রহর বড় বড় চোখ করে তাকিয়ে রইল ভাবির দিকে। মাত্র 6 মাস বয়স পার করে 7 মাসে পা দিল। বড় কোথায় হলো, ছোটই তো এখনো। ফিডার খাবে না বলে এভাবে কাঁদাতে হবে? তাই বলে আমার আম্মাজানকে এভাবে কাঁদাবেন আপনি? তো কি করব, দুধ তো বানানো হয়েছে, খাচ্ছে না কেন? প্রহর উদিতার দিকে তাকায়। এখনো কেঁদেই চলেছে। ধবধবে ফর্সা মুখ লাল হয়ে গেছে পুরোপুরি। ভরা বিলের মতো টইটম্বুর হয়ে আছে চোখ দুটো। সমান তালে গড়িয়ে পড়ছে পানি, তবুও শেষ হচ্ছে না। আবার ভরে যাচ্ছে চোখ দুটো। বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। আদর করে কান্না থামানোর চেষ্টা করে আবার। আমার আম্মাকে খাওয়ান। নাদিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, পারবো না। কেন? নাদিয়া বলে না কিছু। খেতে দেন আরে বইন, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেল আমার আম্মার। ওর খাওয়া আজ বন্ধ। আম্মা, তোমার মা পচা, তোমাকে খেতে দেয় না। তোমার মাকে মাইর দিব? উদিতা প্রহরের বুকে মাথায় ঠেকিয়ে কাঁদে। আহা, কত মায়া এই মেয়েটার জন্য। প্রহর কোলে নিলে কি সুন্দর বুকে মাথা ঠেকিয়ে ঘাপটি মেরে থাকে। প্রহর বাম হাত দিয়ে ধরে উদিতাকে, ডান হাত বাড়িয়ে চাটি মারে নাদিয়ার মাথায়। নাদিয়া বড় বড় চোখ করে তাকায় প্রহরের দিকে। এভাবে তাকাচ্ছিস কেন বজ্জাত ছেড়ি? খেতে দিচ্ছিস না আমার আম্মাকে? তোকে তো জেলে ভরে দেওয়া উচিত, না খাইয়ে আমার আম্মাকে অত্যাচার করার জন্য। নাদিয়া যেন আসমান থেকে পড়ে, একদম বাক্য হারা হয়ে যায়। মুখ আপনা আপনি হাঁ হয়ে যায়। প্রহর হাত বাড়িয়ে নাদিয়ার হাঁ করা মুখটা বন্ধ করে দেয়। এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? বিস্মিত হয়ে বলে, ভাইয়া আপনি? আর কিছু বলার আগেই প্রহর থামিয়ে দেয় নাদিয়াকে। উদিতার মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে খেতে দেয় না ঠিক মতো, মাকে আরো শাস্তি দেওয়া উচিত, তাই না আম্মা? কান্নারত উদিতা কি বুঝলো কে জানে, মুখ দিয়ে আবারও উচ্চারণ করে অ। প্রহর ডান হাত বাড়িয়ে আবার চাটি মারে নাদিয়ার মাথায়। বেশ শক্তি প্রয়োগ করে ধাক্কাও দেয়। নাদিয়া কাত হয়ে বেরিয়ে পড়ে যায় টাল সামলাতে না পেরে। প্রহর উদিতাকে 2 হাতে বুকে জড়িয়ে ধরে ডোরের দিকে ঘুরে বলে, আম্মা পালাও। বলেই দিয়ে দৌড়। ওকে আর পাইকে, এক দৌড়ে রুমের বাইরে। নাদিয়া উঠে বসে ডোরের দিকে তাকায়। কি হলো ওর সাথে বোঝার চেষ্টা করে। মাথায় হাত বুলায়। কত জোরে জোরে দুটো চাটি মেরেছে শয়তান ছেলেটা। ডোরের দিকে তাকিয়ে থেকেই বলে, দুটো শুধু আই রুমে, তারপর দেখ দুটোকে কি করি আমি। একটু পরেই তো দৌড়ে সে আমার কাছে আসতে হবে, তখন দেখাবো মজা। রুমে প্রবেশ ঘটে উদয়ের। 2 ভাই একসাথেই বাড়িতে প্রবেশ করেছিল। উদয় নিচে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছিল এতক্ষণ। রুমের সামনে আসতেই ছোট ভাইকে উদিতাকে নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে দেখে কপাল পুরো কুঁচকে গেছে। রুমে প্রবেশ করে নাদিয়াকে মাথায় হাত বুলাতে দেখে দ্রুত এগিয়ে আসে।
মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে মাথায়? আর প্রহর ওদের দেখে নিয়ে এইভাবে দূরে গেল কেন? নাদিয়া বলে সবকিছু। উদয় জড়িয়ে ধরে নাদিয়ার মাথায় চুমু খায়, পিঠে হাত বুলিয়ে দেয়, বুকে জড়িয়ে ধরে দেখে বলে, ওই শয়তান প্রহরকে শুধু ভাইয়ের সামনে, তারপর ওর হাত ভেঙে দেব। আমার বউকে মারা? বজ্জা ছেলে জীবনে বউ চুটবে না কপালে। তারপর মনে মনে বলে, সাব্বাস ভাই। নাদিয়া হেসে উদয়ের কাছ থেকে নিজেকে মুক্ত করে নেয়। যাও ফ্রেশ হয়ে আসো, আমি উদিতাকে নিয়ে আসি। প্রহর নিয়ে গেছে, রাখুক এখন। চলো আমরা একসাথে চাউনি দুজন। নাদিয়া উদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। একদম এই কথা মুখে আনবে না বলে দিলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। বাধ্য ছেলের মতো ফ্রেশ হওয়ার জন্য এগিয়ে যায় উদয়। নাদিয়াকে সুন্দর করে শাড়ি পরিয়ে মেকআপ করিয়ে সাজিয়ে দেয় উষা। গাঢ় নীল রঙের কাতান শাড়িতে নাদিয়ার ফর্সা মুখ চকচক করছে, তার উপর আবার ভারী মেকআপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। রূপ যেন ঠিকরে পড়ছে গা থেকে। নিজে সাজিয়ে দিয়ে উষা নিজেই অবাক হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর লাগবে ভাবিনি। নাদিয়ার দিক থেকে চোখ সরানো দায়। মেয়ে হয়েও নাদিয়ার রূপের প্রেমে পড়ে গেল। উষা নিজেও সেজেছে সুন্দর করে, ওর দিক থেকেও নজর ফেরানো দায়। উষার গায়েও জড়িয়েছে নাদিয়ার শাড়ির মতো সেম শাড়ি, সাথে ভারী মেকআপ। উষা অনেক ভালো সাজাতে পারে, শখ করে মেকআপ কোর্স করেছিল, তবে মেকআপ আর্টিস্ট আর হয়নি, কোর্স শেষও করেনি। উষা নাদিয়াকে হিজাব বাঁধতে বলে নিজে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। সবাই ওদের রেখে চলে গেল বোধ হয়। সাদ্দাম মনে হয় অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছে। ফোনটাও সাদ্দামের কাছেই রেখে এসেছে। আজ প্রহর আর মেধার বিয়েটা বড় কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছে। বরের কারে প্রহরকে বসিয়ে রেখে নাদিয়াকে নেওয়ার জন্য বাড়ির ভেতর প্রবেশ করে উদয়। ওর বউটা পেছনে পড়ে গেছে। বড় বউয়ের দায়িত্ব পালন করতে করতে ড্রয়িং রুমে যারা ছিল তাদের তাড়া দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। উদয় নিজের রুমে চলে আসে। ভেতরে প্রবেশ করতেই চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা নাদিয়ার দিকে। নাদিয়া ওর দিকে ফিরে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। উদয় ডান হাতটা বুকের বাম পাশে চেপে ধরে, পেছাতে পেছাতে ঠাস করে ডিভানের উপর শুয়ে পড়ে চিৎ হয়ে। হক চকায় নাদিয়া কি হলো উদয়ের বোঝার চেষ্টা করে। মুখে হাত দিয়ে ওভাবে পড়ে গেল কেন? মস্তিষ্কের ভেতর অশনি সংকেত বেজে ওঠে। হাতের হিজাব, সেফটি পিন সব ফেলে দৌড়ে আসে উদয়ের কাছে। ওকে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? এভাবে পড়ে গেলে কেন? কোথায় কষ্ট হচ্ছে? উদয় চোখ খুলে তাকায়, বুকের উপর থেকে হাত সরিয়ে নেয়, ঝাপটে ধরে নাদিয়াকে নিচে ফেলে নিজে উপরে উঠে যায়। নাদিয়ার চোখে চোখ রেখে ঘোর লাগা কণ্ঠে বলে, এই চোখ ধাঁধানো রূপ দিয়ে কি আমাকে মারতে চাও বউ? এমনিতেই তো তোমার দিক থেকে চোখ সরাতে পারি না, এখন তো মনে হচ্ছে পাগল হয়ে যাব। নাদিয়া স্বস্তি নিঃশ্বাস নেয়। ভয় পেয়ে গিয়েছিল, কিছুটা রাগী স্বরে বলে, এরকম কেউ করে? কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। কি করবো বলো বউ, তোমার আগুন ঝড়ো রূপ দেখেই তো হুঁশ হারিয়ে ফেলেছিলাম। অনেক হয়েছে, ওঠো এখন উপর থেকে, দেরি হয়ে যাচ্ছে। আমরা না গেলাম বিয়েতে? কেন? বিয়েতে প্রহর গেলেই হবে। আমাদের ওখানে গিয়ে কোনো কাজ নেই বউ, তার থেকে ভালো প্রহর বিয়ে করতে চাক আর আমরা বাসর সেরে ফেলে। তোমার এই রূপ দেখে আমার কেমন বাসর পাচ্ছে বউ। নাদিয়া ধাক্কা দিয়ে উদয়কে নিজের উপর থেকে সরিয়ে নেয়, তারপর শোয়া থেকে উঠে বসে। উদয়ের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, মাথা খারাপ পাগল লোক একটা, মুখে সব সময় এক বাণী। বলেই ডিভান থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। নিচ থেকে হিজাব আর সেফটি পিন কুড়িয়ে নেয়। শাড়ি ঠিক করে হিজাবটা বাঁধার জন্য উদ্যত হয়। ডিভান থেকে লাফিয়ে নাদিয়ার কাছে উঠে আসে উদয়। নাদিয়ার হাত থেকে হিজাব কেড়ে নেয়, তারপর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয়। পকেট থেকে ফোন বের করে নাদিয়ার সাথে সেলফি বন্দি হয়। নাদিয়ার একটা সিঙ্গেল পিক উঠায়। তারপর নাদিয়াকে আবারও ঝাপটে ধরে বেশ কয়েকটা চুমু খায়। আহা, বউকে আজ ছাড়তে ইচ্ছে করছে না। নাদিয়াকে ছেড়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। ভেতর থেকে ব্ল্যাক কালার গাউন, বোরকা আর ব্ল্যাক হিজাব বের করে। সেগুলো নাদিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, এই রূপে অন্য ছেলেদের সামনে গেলে তারা হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর যারা একটি শক্ত হৃদয়ের, তারা আমার মতো হুরের মতো বউটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। তখন আমি ওতে বহিন হয়ে মরে যাব। তার থেকে ভালো এই বোরকা হিজাব পরে নাও আর মুখের মেকআপ রিমুভ করে নাও। মুখে একটু ময়শ্চারাইজার, ফেয়ারনেস ক্রিম আর পাউডার লাগালে হবে। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। কিরমির করে তাকিয়ে রইল নাদিয়া, দাঁতে দাঁত চেপে বলল,
আমি তো প্রথমেই বলেছিলাম বোরকা আর হিজাব পরবো, তুমি তো ঘাটতেরামি করে শাড়ি আর হিজাব পরতে বললে, আবার এখন বলছো এইসব খুলে বোরকা হিজাব পরতে। পাগল পেয়েছো আমাকে? সরি বউ, আমি জানতাম নাকি সাজলে তোমার এই রূপ উন্মুক্ত হয়ে যাবে। আমি তোমাকে এই রূপে কিছুতে অন্য ছেলেদের সামনে যেতে দেবো না। আমার একটাই বউ, কে আবার তুলনায় চলে যায় বলে যায় না। উদয়ের তেরামির সাথে না পেরে 5 মিনিটে শাড়ি চেঞ্জ করে হাত ধুয়ে উদয়ের তেরামির সাথে না পেরে 5 মিনিটে শাড়ি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে পুনরায় তৈরি হয়। বোরকা হিজাব পরে সাধারণভাবে তৈরি হয়ে নেয়। উদয় নাদিয়ার আগাগোড়া তাকিয়ে দেখে বলে, রূপ কমলো না বাড়লো? স্টোনের কাজ করা নতুন বোরকা, হিজাব আর বোরকার স্টোনগুলো ঝিকমিক করছে। নাদিয়ার সৌন্দর্য যেন আগের চেয়ে একটুও কমেনি। এই মেয়ে যা পরে তাতেই কেন এত সুন্দর দেখা যায়। যাবে নাকি? অপেক্ষা করছে তোমার জন্য। আমার বউর দেখে কোনো সিঙ্গেল ব্যাটা নজর দিলে ওই ব্যাটার জীবনও বিয়ে হবে না, আজীবন সিঙ্গেল থাকতে হবে। কোনো মিঙ্গেল ব্যাটা নজর দিলে আজীবন বউর সাথে ঝগড়া হতেই থাকবে। আমিন। দোয়া করা শেষ হলে চলো এবার যাই। উদয় নাদিয়ার মাথা 2 হাতে ধরে ঠোঁটে আলতো করে 2টো চুমু খায়। তারপর ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এত মিষ্টি কেন? পেছন পেছন নাদিয়া যেতে যেতে উদয়কে বকাবকি করে। এই নির্লজ্জ ঠোঁটকাটা লোকটা দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, এখন আগের চেয়ে আরো বেশি হয়ে গেছে। নাদিয়াকে নিয়ে গিয়ে উদয়ের পাশে বসে উদয়। সামনের সিটে ওর বাবা উমর চৌধুরী আর ড্রাইভিং সিটে ড্রাইভার। উদিতা ওর দাদির কোলে রয়েছে অন্য কারে। সময় গড়ায় বিয়ে কমপ্লিট হয়। খাওয়া দাওয়ার পর্বও শেষ হয়েছে আগেই। ফটো শ্যুট হয়। উদয়ের পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, উদিতার গায়ে গাঢ় নীল রঙের গাউন, চুলগুলোতে 2টো ছুটি করা, হাসলে গালে টোল পড়ে। আজকে একদম নীল পরীর মতো লাগছে। 3 জনের ম্যাচিং ড্রেস ছিল, কিন্তু উদয় বউয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছে। প্রহরের গায়ে গোল্ডেন কালার শেরওয়ানি, মেধার পরনে অফ হোয়াইট লেহেঙ্গা। শ্যামবর্ণের শরীরে লেহেঙ্গা ফুটে উঠেছে। দেখতে খুবই সুন্দর আর মায়াবী লাগছে মেধাকে। 2 ভাই আর তাদের বউ বাচ্চার আলাদাভাবে ফটোশ্যুট হয়। সকলের নজর আটকে আছে উদয় আর উদিতার দিকে। এই দুজনেই আজকে সকলের নজর কেড়েছে প্রথম থেকেই। বউ নিয়ে বাড়িতে ফিরে আসে সবাই। নিয়ম কানুন শেষে বর বউকে বাসর ঘরে পাঠানো হয়। উদয়ের জন্য কেউ কোনো ঝামেলা করার সাহস পায়নি। প্রহর তো মনে মনে মেলা খুশি। যাই হোক, বাসর ঘরে ঢুকতে বেশি অপেক্ষা করতে হয়নি। 10টার আগেই ওদের বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদয় নিজেও বউ বাচ্চা নিয়ে নিজের রুমে ঢুকে গেছে। বাকিরা যা ইচ্ছে করুক, কোনো সমস্যা নেই আর। এখন বউকে নিয়ে সুখের রাজ্যে পাড়ি জমাবে। নফল নামাজ আদায় করে নেয় দুজন। শুধু জুয়েলারিগুলো খুলেছে, লেহেঙ্গা খুলেনি। প্রহর খুলতে দেয়নি। বউ নিজেই যদি বিয়ের ড্রেস খুলে ফেলে তাহলে ও কি খুলবে? বাসর রাতের ফিলিংসটাই তো বাসি বাসি হয়ে যাবে। মেধা ফুলে সজ্জিত বেডে গিয়ে বসে। ওর কাছে এগিয়ে যায় প্রহর। বেডে উঠে বসে মেধার সামনে। দোপাট্টা তুলে ধরে একটু। মেধার লজ্জা রাঙা মুখটা দেখেই দোপাট্টা ছেড়ে বুকে হাত দেয়। জোরে শ্বাস নিয়ে আবার দোপাট্টা তুলে মাথার উপর থেকে ফেলে দেয়। লাইট আর ক্যান্ডেলের আলোয় তাকিয়ে দেখে নববধূ মায়াবী মুখশ্রী। কি দিয়ে কথা শুরু করবে বুঝতে পারছে না প্রহর। এতদিন কথা বলে আসলো, কিছু হলো না, অথচ আজ কথা বলতে জড়তা কাজ করছে। কেমন নার্ভাস লাগছে। হাই রে, বাসর রাতে এমন লাগে নাকি? সবারই কি এমন হয়, নাকি শুধু ওরই হচ্ছে? কি দিয়ে কি করবে, বলবে, মাথা কাজ করছে না। এভাবে বসে থাকলে রাত পার হয়ে যাবে। তার থেকে ভালো আগে আসল কাজ করা যাক। কথা পরেও বলা যাবে। দিন মুহূর্ত পরিশোধ করেছেই, বউকে ছোঁয়ার অনুমতিও নিয়েছে আগেই। তাহলে আর কিসের অপেক্ষা? কোনো অপেক্ষা নেই। সোজা মিশন বাসর।